সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি, সবাইকে গুড মর্নিং জানিয়ে দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমার সুন্দর নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল দেখো ব্লগটি শুরু করে দিলাম। সকালবেলায় গাছে জল দিয়ে নিলাম, যেহেতু কালকে তোমরা দেখেছো সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি, তাই আজকে আর তেমন বাসি কাজ ছিল না, বাস ঝাড়ু লাগানো আর গাছে জল দেওয়া। এই সকাল সকাল মাছলা কাকু চলে এসেছিল, চিংড়ি মাছ নিয়ে নেওয়া হয়েছিল কিছু। আর এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের জন্য চা, আমার জন্য চা, তোমার দাদা ভাইয়ের কাঁচা ছোলা আর আমার জন্য সেদ্ধ ছোলা করে নিয়েছি, ওটা খাবো। আর দুজনের জন্য 2 কাপ গ্রিন টি। তো 2 কাপ গ্রিন টি দুজনের জন্য বানিয়ে নিলাম। আর এদিকে দেখো একটু মুড়িও মেখে নিলাম, এটা তোমার দাদাভাইকে দেবো, কারণ সকালবেলা মর্নিং ওয়াক থেকে আসলেই ওর নাকি প্রচণ্ড খিদে পায়। রাস্তা থেকে বলতে বলতে আসে যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে কিছু বাড়ি গিয়ে খেতে দিবা। এই জন্যই কটা মুড়ি মেখে দিলাম আজকে। সবাই দেখো চা টিফিন করে, বাবু সকালে পড়তে গেছে আর অনেক চলে গেছে, চলে আসবে একটু বাদেই। আর দেখো আমি চলে আসলাম এখন বিছানাটা গোছাতে। আর আজকে সকালে তেমন কোনো রান্নাবান্নার চাপ নেই মানে বলা ভুল, রান্না নেই, তার কারণ চাল বাড়ন্ত হয়ে গেছে। আর একবারে একটু পরে চাল আসবে, তারপরেই রান্না করব। আর দেখো বাবু পড়ে এসছে, পরে আমি আটা রুটি বানাতে চাইলাম, বাবু বললো বাবা আটা রুটি খাবো না, পরোটা খাবো। তো আমাদের মধ্যবিত্ত ঘরে কিন্তু এভাবেই কিছুদিন চালিয়ে নিতে হয়। চাল নেই বলেই যে আমাকে ঝগড়া অশান্তি করে এক্ষুনি চাল আনতে হবে, এক্ষুনি ভাত করতে হবে, তেমন কোনো মানে নেই। একটা বেলা কিন্তু এদিক ওদিক ঠিকঠাক করে ম্যানেজ করে ঠিক চালিয়েই নেওয়া যায়। আর এগুলো হলো পিঠাই পরোটা, আমাদের এখানে পিঠাই পরোটা এভাবেই বিক্রি হয় এখন। তো মানে সবার জন্য ভাগ ভাগ করে নিয়ে এসেছিলো 4 থালায়, তো 4 জন দেখো এখন খেয়ে নেব। দেখো মাত্র আমার খাবারটা বাড়লাম আর এক্ষুনি কারেন্ট চলে গেল, মানে কারেন্ট বাবুও বুঝতে পেরেছে যে তুমি একটু আরামে খাও। তো এই দেখো আমার খাবারটাও আমি বেড়ে নিয়েছি, তো এখন এটা খাবো আমি। আর ওদেরটা ওরা খাচ্ছে, তোমার দাদাভাই খাচ্ছে, আমারটা আমি বসে খাবো, তারপরে আমি রান্নাবান্না করব এবং কাজ করব। তো চলো খাবারটা খেয়ে নিই, পরে কারেন্ট আসুক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। সকালটা তো এমনিই কেটে গেল, আর কারেন্ট এত জ্বালাচ্ছে কদিন ধরে, খালি যাচ্ছে আর আসছে। তো এখন দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, আর এই দেখো দাদাভাই চাল দিতে চলে এসেছে। আর আমরা কিন্তু এই দাদাভাইয়ের থেকে জল নিই, তো আজকে যখন চালের বস্তাটা দিয়ে গেল, খুচরো ছিল না, তাই 100 টাকা বেশিই দিয়ে দিল। আর বললো তাহলে বৌদি পরের দিন যখন আসবো তখন মনে করবা। আমি বললাম ঠিক আছে, তুমি তো জল দাও, তো জলের থেকে কাটিয়ে নিও তাহলেই হবে। বললো আচ্ছা ঠিক আছে। আর দেখতেই তো পেলে সকালটা পরোটা দিয়ে কোনো রকম চালিয়ে নিলাম। মাঝে মাঝে কিন্তু এমন ম্যানেজ করে সংসারটা চালাতে হয়, আর আমরা কিন্তু ঘরের বউরাই একমাত্র পারি ঠিকঠাক করে ম্যানেজ করে কিন্তু সংসারটাকে চালাতে। আর দেখো এখানে এঁচোড় রান্না করবো আজকে, কিন্তু তোমরা গতকাল রাতে দেখেছিলে যে আমি মোচা কেটে রাখছি, আর মোচাটা না রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, কারণ এঁচোড়টা না টাটকা টাটকা না খেলে ভালো লাগে না। আর তোমার দাদাভাই এঁচোড় এনেছে, আর সঙ্গে বাবুর বায়নাতে চিংড়ি মাছও রাখা হয়েছে। তো এই জন্য ভাবলাম যে তাহলে থাক, মোচাটা রেখে দিই আর এঁচোড়টা এখন রান্না করি। আর ওদিকে টক ডালও করেছি একটু, আর এঁচোড় চিংড়ি আর ভাত, ব্যাস। আর আজকে কিন্তু তেমন খিদে মনে হচ্ছে না, ওই সকালে পরোটা খেয়েছি দেখে যে খিদে তেমনটাও কিছু মনে হচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা যদি মানসিকভাবে সব কিছু পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকি, তাহলে দেখবে কোনো দিনও কিন্তু অভাব আমাদের ছুঁতে পারে না। প্রথমে আসল যেটা আমাদের মানসিক প্রস্তুতি নেওয়া, সমস্ত বিষয়ের সাথে সমস্ত পরিস্থিতির সাথে লড়ার জন্য মানসিক পরিস্থিতিটা কিন্তু আমাদের আগে ঠিক রাখতে হবে, তারপরে কিন্তু আমরা সমস্ত কিছুর সাথে লড়ে উঠতে পারবো। আর সবসময় অত চিন্তা করলে হয় না, অত ঘাবড়ালে হয় না
যে এবেলা নেই তো কী করে চলবো, অত ঘাবড়ালে সবসময় কিন্তু হয় না। তো কিছুটা নিজেকেও মানিয়ে নিতে হয় এবং অপরকেও মানিয়ে নিতে শেখাতে হয়। প্রত্যেকটা সংসারে আজকে অভাব থাকুক আর সচ্ছল পরিবার থাকুক, প্রত্যেকটা সংসারেই কিন্তু এমন দু একদিন হয়েই যায়। শুধুমাত্র যে অভাবের সংসারেই এমনভাবে চলতে হয় তা না, সচ্ছল পরিবারেও কিন্তু এমনভাবেও মাঝে মাঝে চলতে হয়। ওদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে আসলাম আর এঁচোড়টাও জল দিয়ে আসলাম, একটু মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি ঘরটাও মুছতে চলে আসলাম। আর অন্বেষা পড়ছিল, বাবু ওর পড়া ধরছিল, আর আমিও দু একটা কোশ্চেন ওকে বলে দিলাম। যদিও আমি এখন আর অতটা পারি না ওদের, কারণ আমি তো সবে মাধ্যমিক পাশ করেছিলাম, তখন আমার বিয়ে হয়ে গেছিলো আর আমার মেয়ের এখন ক্লাস 11 হয়ে গেল, তো কী করেই বা পারবো। তবে আউট নলেজ যতটুকু আছে ততটুকু নিয়েই ওদের একটু একটু মাঝে মাঝে বলে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। পুরোটা পারি না বললে ভুল বলা হবে, কখনো সখনো যদি ওরা একটু ভুলভাল পড়ে সেটাকে কিন্তু অতি সহজেই আমি ক্যাচ করতে পারি এবং অতি সহজেই কিন্তু সেটাকে ধরে ওদের সলভ করে দিতে পারি যে তোরা কিন্তু এটা ভুল বলছিস। যেটা পারি না সেটা হচ্ছে অঙ্কটা মোটামুটি এখন খুব একটা আসে না, আর ইংলিশটা মোটামুটি রিডিং বলো এগুলো বেশ মোটামুটি ভালোই বলে দিতে পারি। এবার গ্রামারটা অতটাও এখন আসে না। তো যাই হোক, যতটা পারি একটু হেল্প করার চেষ্টা করি। আর এদিকে দেখো গল্পে গল্পে আমার ঘরটাও কিন্তু মোছা হয়ে গেল। আর রান্না করতে গিয়ে দেখি লবণ একদমই শেষ হয়ে গেছিলো, মানে যেটুকু ছিল সেটুকু আমি লবণ কেচে কুচে দিয়েছিলাম। আর এখন দেখো 1 প্যাকেট লবণ আমি ভেঙে নিলাম। আর এই লবণটা ভাঙার পরেও কিন্তু আমি একটু লবণ তরকারিতে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো আমার এঁচোড়টা কিন্তু হয়ে গেছে। আর এঁচোড়টা সেন্ট কিন্তু দারুণ বেরিয়েছে। আর এঁচোড়টা না, এঁচোড়ের জাতটা ভীষণ ভালো। কিছু কিছু কাঁঠালের মানে এঁচোড়ের আছে যেগুলো তোমার আঠা হয়, কষ হয়, ওগুলো কিন্তু অত একটা ভালো লাগে না, কিন্তু এই এঁচোড়ের জাতটা কিন্তু ভীষণই ভালো। দেখো এই বাটিতে আমার শাশুড়ি মায়ের জন্য একটু এঁচোড় বেড়ে নিচ্ছি। আর উনিও এঁচোড় খেতে ভীষণই ভালোবাসেন, তো শ্বশুরমশাই তো খাবেনই আমাদের এখানে, আর শাশুড়ি মাকেও একটু বাটিতে করে এঁচোড় দিয়ে আসছি। অন্যান্য সমস্ত কাজকর্ম করতে করতে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর গ্যাসের দিকে একটু খেয়াল করলে তোমরা দেখতেই পাবে বা বুঝতেই পারবে যে আমার ভাত হতে গিয়ে কত ফ্যান পড়েছে আর কি, গ্যাসটা কত নোংরা হয়েছে। তো যাই হোক, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন দেখো নিজের ভাতটাকেও বেড়ে নিচ্ছি। আর করেছিলাম ঘন ঘন, বললাম তো ঘন ঘন করে মুসুর ডাল, টমেটো দিয়ে আর এঁচোড় চিংড়ি, ব্যাস। আর আমাদের এঁচোড় চিংড়ি হলে আমার বাবুর আর মেয়ের কিন্তু আর কিছুই লাগে না, আমাদের এটা দিয়েই দিব্যি সারাটা দিন চলে যায়। কারণ এঁচোড় আমাদের ভীষণ প্রিয়, মাছ মাংসকে বলবো ওদিকে থাকো, এঁচোড় দিয়ে যাও এক বাটি, ব্যাস তাহলেই হয়ে যাবে, এমন একটা ব্যাপার আর কি। তো আমার মেয়েটাও হয়েছে তেমনই আমার মতোই, ও এঁচোড় খেতে ভীষণই ভালোবাসে। সমস্ত রান্নাবান্না সেরে সব কিছু করে দেখো গ্যাসটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম, কারণ রাত্রেবেলা আমার আর কোনো রান্না নেই। ভাত তরকারি ডাল আছে কিছুটা, আর অন্বেষা পড়তে যাবে, টিউশন যাবে একটু বাদে, ওর কাছে টাকা দিয়ে দেবো, গোটা 4 রুটি আনলেই ব্যাস হয়ে যাবে। খাওয়া দাওয়া করে অনেকটা টাইম ঘুমিয়েছিলাম, অনেকটা টাইম। আর দেখো এই ফাইবারের লোকটা, দাদাটা আর কি বাড়ির উপর এসেছিলো, তো কিছু জিনিস রেখেছিলাম ওখান থেকে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এদিকে দেখো শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে কারেন্টটা বারবার যাচ্ছে আসছে, তো আর কারেন্ট ছাড়া ভিডিও করা একদমই অসম্ভব হয়ে যায়। আর এদিকে এখন সন্ধ্যাবেলা বাবু একটু খেলতে গেছিলো, এসে বলছে মা খিদে পেয়ে গেছে, তো ওর জন্য একটু ছাতু গুলিয়ে দিলাম, একটু এনার্জিও পাবে, কারণ এরপরেও পড়াশোনা করতে বসবে। তো চলো একটুখানি ছাতু ওকে গুলিয়ে দিই, ও ঘরে আছে। আমি বললাম ঘরে একটু বস ফ্যানের তলায়, কারণ ঘেমে এসে প্রচণ্ড হাত পা ধুয়েছে, আমি বলে ফ্যানের তলায় বস, ছাতুটা করে দিই, খা, খেয়ে দে, তারপর তুই পড়তে বাস। তা ও হচ্ছে এখন ঘরে বসে আছে, ছাতুটা গুলিয়ে নিয়ে যাব, নিয়ে ওকে দেব। তো তো এইভাবেই দেখো সারাটা দিন কাটিয়ে দিলাম। আর কি বলবো, বললাম না যে একটু মানিয়ে গুছিয়ে চলতে হয়, তো ঠিক তেমনভাবেই চলার চেষ্টা করি।
সবশেষে একটা কথাই বলবো যে গরিব হয়ে জন্ম নেওয়াটা কিন্তু কোনো পাপের নয়, কিন্তু গরিব হয়ে বেঁচে থাকাটা কিন্তু অনেকটাই কষ্টের। তাই আমাদের সবাইকে পরিশ্রম করতে হবে, ফল কিন্তু একদিন না একদিন ঠিকই পাবো। তো চলো এইভাবে গল্পে গল্পে সুখ দুঃখ সব কিছুকে মিলিয়ে এখানে আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে আবার কালকে। সুস্থ থেকো, ভালো থেকো সবাই, টাটা।